गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। आज के संडे छुट्टिर दिन दीप्तांशुर एग्जामिनेशन चलছে ওর এখন ক্লাস টেস্ট চলছে, দেন দ্যাট উইল বি ফলোড বাই ফাইনাল এক্সাম। ও এখন স্ট্যান্ডার্ড 1-এতে পড়ে, তো ওর তো ফাইনাল এক্সাম শুরু হবে ফেব্রুয়ারি মাসে, মিড অফ ফেব্রুয়ারি, আর তারপর শেষ হবে ফাইনাল এক্সামিনেশন মার্চের সেকেন্ডেতে। তো এখন তো বাজে সকাল 10:30, স্নান টান করে পুজো করা হয়ে গেছে। আজকে আবার রান্নার দিদি আসেনি, তাই আমাকেই রান্না করতে হবে। দেখি এখন কি রান্না করা যায়, চিকেন করব না ফিশ করব সেটা এখন দেখতে হবে। তো যাই, এখন বাদবাকি কাজগুলো সারতে হবে। এই যে জামা কাপড় সব ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এখন এইগুলোকে সব ভাঁজ করে ওঠাতে হবে, তারপর রান্নার কাজে লাগতে হবে। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সকালবেলা বেশ উঠতেই কষ্ট হয়। তো যাই হোক, কিন্তু তাও চালিয়ে যেতে হবে। দীপ্তাংশু স্কুল আছে বলে কথা, তো স্কুলে কোনো কম্প্রোমাইজ নয়, প্লাস এক্সামিনেশনও চলছে। তো সেই সব মিলিয়ে এখন আমাদের চলছে। সানডে ব্রেকফাস্ট লুচি, আর তার সাথে তরকারি করব হচ্ছে আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে তরকারি। এখন কেটে নিচ্ছি আলু, ছোট ছোট করে কেটে নিলাম ফুলকপি। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, হিং আর কাঁচা লঙ্কার ফোড়ন। এবার দিয়ে দিলাম আলুটা ফ্রাই করে নেব একটু ভালো করে। এখন দিয়ে দিচ্ছি হলুদ আর একটু নুন। এবার দিয়ে দিলাম ফুলকপি। আলু আর ফুলকপিটা ভালো করে একসাথে ফ্রাই হয়ে যাবে। এখন মেখে নেব ময়দাটা। লুচির জন্য ময়দার ডোটা প্রিপেয়ার করে নেব। তো তার জন্য দিয়ে দিলাম নুন আর সাদা তেল, এই দুটো ময়াম দিয়ে এখন ডোটা প্রিপেয়ার করে নিচ্ছি। প্রিপেয়ার হয়ে গেল ডোটা। এবারে আবার একটু তরকারিটা দেখে নেব। আলু ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে তরকারিটা কষে এসছে, এবার দিয়ে দিচ্ছি জল। আর একটু জল দিয়ে দিলাম, এবার ভালো করে ফুটতে দেব, তাহলে আলু ফুলকপিটা ভালো করে বয়েল হয়ে যাবে, আর সাথে গ্রেভিটাও একটু টেনে আসবে। কেন পাবি? তুই পাবি না আজকে ময়দা? কেন পাবি? কেন তুই ময়দা পাবি না? যা, দেবো না ময়দা, যা, মা দেবে না বলেছে। ছেলে বায়না করছিল মা ময়দা দাও ময়দা দাও, তাই এই ময়দাটা ওকে আমাকে দিতেই হলো আর কি। এখন ময়দাটার থেকে লেচি কেটে নিচ্ছি লুচি করবার জন্য। সব এবার কাটা হয়ে গেছে। এবার একটু দেখে নেব তরকারিটা। এবার তরকারিটা হয়ে এসছে, এখন দিয়ে দিলাম ধনেপাতা। বেশ শীতকালে ভালো লাগে ধনেপাতা, আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি হয়ে গেল। লুচির বেশ খেতে ভালো লাগে এই তরকারিটা দিয়ে। এবার একটু ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম। এবার লুচির জন্য যে লেচিটা কেটে রেখেছিলাম সেটা এখন বেলে নিচ্ছি। এইবার গরম তেলে ছেড়ে দিলাম ভাজবার জন্য লুচিটা। বেশ ভাজা হয়ে গেছে। লুচি আর আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে তরকারি হয়ে গেছে। এবার খাওয়ার পালা, অনেক বেলা হয়ে গেছে, এবার ব্রেকফাস্টটা করে নিই। কিরে, কেমন হয়েছে? ভালো হয়েছে?
তোমার কেমন মনে হচ্ছে? ও দারুণ, ফাটাফাটি টেস্ট। ফুলকপি লুচি সঙ্গে শীতকালে আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে কাঁচা লঙ্কা টিপে খাচ্ছি, উফ জাস্ট ফাটাফাটি। বাহ, আমার করাটা সার্থক হলো। ও হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এখন বাজে 1:20, এখন করছি আমরা ব্রেকফাস্ট লাঞ্চের সময়তে। কিছু করার নেই, এখন পরীক্ষার মরশুম, সকালবেলা পড়তে হবে, তারপর ব্রেকফাস্ট করতে হবে, সব ঠিক আছে চলবে। এখন সব ভেবে লাভ নেই, খাওয়ার সময় খাওয়া, টাইম থাকবে অনেক। স্টার্ট করেছি। এখন বাজে 2:20, ব্রেকফাস্টটা করলাম, 1 নিমিষে খাওয়া হয়ে গেল। যা খিদে পেয়েছিল খাওয়া হবে না কেন? খাবারটা করতে কত সময় লাগে, হ্যাঁ, কিন্তু খাওয়াটা হয়ে যায় কত তাড়াতাড়ি। যাই হোক, এখন লাঞ্চ করতে স্টার্ট করলাম। মেনুতে হবে হচ্ছে এই যে চিংড়ি মাছের কষা হবে পেঁয়াজ টমেটো দিয়ে, আর এটা হচ্ছে ডাল আর ভাত। আজকে বেশি কিছু করব না, তার কারণ হচ্ছে সময় নেই, যত বেশি করব তত বেশি টাইম লাগবে। আর যেহেতু দীপ্তাংশু ছোট মানুষ, তাই জন্য ওর বেশি টাইম নেওয়াটা ওর লাঞ্চের জন্য খুব একটা ভালো হবে না। তো যাই হোক, এখন চটপট করে এই ডালটা বসিয়ে দিই, আর তারপরে প্রনটা কিরম ভাবে করি সেটা আপনাদের দেখাচ্ছি। ডাল খাবে? এই 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 আজকে শর্টকাটে ডাল করব। বেশি ওই ডাল সিদ্ধ করে তারপর ফোড়ন দেব সেটা করব না, সবকিছু একবারে বসিয়ে দেব, ভালো খেতে হয়, তো ওইটাই করব আজকে। এখন নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, টমেটো, 5 ফোড়ন দিয়ে দিলাম, কুচি কুচি করে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি কুচি করে কেটেছিলাম দিয়ে দিলাম সেটাও, কয়েকটা কাঁচা লঙ্কা এরকম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, এগুলোকে সব নাড়িয়ে মিশিয়ে দিলাম, স্টোর করে একটু, এবার বসিয়ে দেব। বসিয়ে দিলাম ডালটা হোক, ডালটা 3টে সিটি উঠবে, তারপর বন্ধ করে দেবো। ডালটা হলে পরে তখন আপনাদেরকে সিটিটা খুলে দেখিয়ে দেবো কিরকম হয়েছে। আর এখন চিংড়ি মাছটা বললাম কষা করব, সেটা হচ্ছে পেঁয়াজ টমেটো আদা দিয়ে কষা করব, ওটা বেশ খেতে ভালো লাগে, ওটা আমি আমার মায়ের কাছ থেকে এই রেসিপিটা শেখা। তো এখন এই চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি, চিংড়ি মাছটায় দিয়ে দিচ্ছি নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এই নুন হলুদ দিয়ে এখন চিংড়ি মাছটা মেখে রেখে দেব। চিংড়ি মাছের জন্য কি কি লাগবে একবার একটু বলে দিই। ধনেপাতা কুচিয়ে রেখেছি, মোটামুটি ফাইন করে কুচিয়ে রাখা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এদিকে হচ্ছে টমেটো গ্রেট করে রাখা। এখন চিংড়ি মাছটা ভেজে নেব, তারপর এগুলো সবগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। তেলটা দিয়ে দিয়েছি, তেলেই এখন চিংড়ি মাছটা দেব। নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা এখন দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে ভালো করে, আর বেশি ভাজবো না, তাহলে হার্ড হয়ে যাবে।
এখন চিংড়ি মাছটা উঠিয়ে দেব। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, হলুদটা এখন দিব না, পেঁয়াজটা ভাজা ভাজা হলে বুঝতে পারবো না তো লাল লাল হলে। দিয়ে দিচ্ছি হলুদ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ভালো করে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন টমেটোটা দিয়ে দেবো, গ্রেট করে রেখেছিলাম টমেটোটা, ওটা দিয়ে দিচ্ছি এখন। এবার এইটারই সাথে আদা বাটাটা দিয়ে দেবো, গ্রেট করা আদা, পুরোটা দিলাম না বেশি হয়ে যাবে। আর এই হচ্ছে রসুন বাটা। এই পুরো মশলাটা এখন কষাবো, ছেড়ে যাচ্ছে মশলার থেকে, ততক্ষণ এটাকে কষাবো। ডালটা একটু ঘন হয়ে গেছে, এই যে মানে 2 হাতা ডাল নিয়ে নিলেই পুরো একদম শেষ হয়ে যাবে, এতটা ঘন ঘন খেতে ভাল লাগবে না, তাই জন্য একটু জল দিয়ে দেব। এবার এটাকে একটু ফুটিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো দিয়ে এই বাটনাটা কষে এসছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো দিলাম, আর একটু সামান্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এটা লাল হয়, ঝাল হয় না। হ্যাঁ, দীপ্তাংশু যেহেতু লঙ্কার গুঁড়ো খাবে না, মানে ঝাল দেওয়া যেই লঙ্কার গুঁড়োটা হয় সেটা যেহেতু দীপ্তাংশু খেতে পারবে না, তো তাই জন্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি, আর গুঁড়ো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না। আমরাও ঝাল খাওয়াটা ছেড়ে দিয়েছি, আমরা ঝাল খাই শুধু হচ্ছে কাঁচা লঙ্কার ঝালটা খাই। মশলাটা কষে গেছে ভালোভাবে। তেলটা যদিও একটু বেশি দিয়েছি এখানে, তার কারণ হচ্ছে চিংড়ি মাছের কষাতে একটু বেশি তেল লাগে, তো তাই জন্য একটু বেশি তেল দিয়েছি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা, যাতে চিংড়ি মাছের ভেতরে জুসগুলো ভালো করে ঢোকে। আচ্ছা, তো আমাদের হয়ে গেল চিংড়ি মাছ কষা রান্না, বেশ সুন্দর কালার এসছে, এই হচ্ছে কালার। আর মাঝখানে আপনাদেরকে যেটা দেখাইনি সেটা হচ্ছে একটু জল দিয়েছিলাম, এবং জল দিয়ে তারপরে হাই ফ্লেমে ভালো করে কষিয়েছি। তো এখন কষানোটা হয়ে গেছে, দেখছেন আপনারা কি সুন্দর কনসিস্টেন্সিতে এসছে। তো এইরকম কনসিস্টেন্সিতে আসলেই রান্নাটা বুঝবেন যে হয়ে গেছে। এই হচ্ছে কালার। এখন খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। ছেলে পাশ থেকে বলছে যে চিকেন চাপ, চিকেন চাপ, চিকেন চাপ। আচ্ছা, একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি গার্নিশিং এর জন্য। আচ্ছা দাঁড়াও, চিকেন চাপ দিচ্ছি, ওয়েট। ছেলের কাছে চিকেন চাপ মানে এই যে খুন্তিতে লেগে থাকা গ্রেভি, এটাই হচ্ছে ওর চিকেন চাপ। তো এই হয়ে গেল আজকের লাঞ্চের মেনু, চিংড়ি মাছ কষা। এবার আমরা খেতে বসবো, এখন বাজে প্রায় 3:40।
চট করে খেতে বসে যাব। এই হয়ে গেছে ডাল, এখানে রেডি হয়ে গেছে। বেশ সুন্দর ডাল হয়েছে। দিস ইজ আ ভেরি ইজি রেসিপি, ওয়ান পট মিল, মানে একদম একসাথে হয়ে যায় খুব তাড়াতাড়ি। তাড়াহুড়ো থাকলে চট করে একটু ডাল একটু ভাত করে নেওয়াই যায় প্রেশার কুকারে। তো এই হয়ে গেল আজকের রেসিপি। খুন্তির থেকে ছেলের তর্স হয়েছে না, চিকেন চাপ খাবো চিকেন চাপ খাবো, খুন্তির থেকে প্রায় দিয়ে দিলাম চিকেন চাপ। কেমন হয়েছে? ভালো হয়েছে। ছেলে সার্টিফাই করে দিয়েছে, মানে তার মানে বেশ ভালোই খেতে হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, চা নিয়ে বসে পড়েছি। এখন বাজে 7:45। প্রচন্ড ঠান্ডা কলকাতায় এবার পড়েছে, তো চাটা না হলেই হচ্ছিল না। যাই হোক, দুপুরের বেশ লাঞ্চটা ভালো হয়েছিল। ও ফাটাফাটি, মানে ডালটাও যেরকম সুন্দর ফ্রেশনেস ছিল, এটার মধ্যে একটা ধনেপাতা সর্ষের তেলে, তার মধ্যে তোমার চিংড়ি মাছটা তো মার কাটারি হয়েছিল। আমি চেটে চেটে আঙুলি প্রায় 1 ইঞ্চি কমে গেল আমার আঙুলের সাইজ, এত চেটেছি। এই খাবার বেশি বেশি বলতে একটু তো বাড়ি করতে হয়, বইয়ের রান্না বলে কথা। যাই হোক, আজকে অনেকদিন বাদে রান্না করে বেশ ভালো লাগলো। তার কারণ হচ্ছে আমি খুব একটা রান্না করতে পছন্দ করি না। আমি বিয়ের আগে খুব একটা রান্না করতামও না, আর রান্না জানতামই না, করতাম না বলাটা ভুল, আমি রান্না জানতাম না। তো বিয়ের পরে যখন পরপরেই যখন ব্যাঙ্গালোর চলে যেতে হলো, তখন আমাদের কি অসুবিধাই না হচ্ছিল। আমি জানতাম রান্না, আমি রান্না করতাম আগে, কিন্তু আমার রান্নার স্টাইলটা খুবই অন্যরকম ছিল। আমার মোস্টলি ওই ওয়ান পট মিল, শনি রোববার রান্না করব, ফ্রিজে থাকবে, বার করব, মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নেবো পুরো সপ্তাহটা। তো যেরকম হয় ব্যাচেলার লাইফ, একা থাকছি তখন, তার আগে তো যেরকম ভাবেই কাটিয়ে দিতাম। ও গিয়ে পড়লো সেই সেট আপে, সে কি কাণ্ড! ও ওই রকম তো খাবার খেতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে কি করি একদিন মাকে ফোন করলাম যে না, এবার ফ্রেশ রান্না করে খেতেই হবে। মাকে ফোন করে বললাম যে মা, একটু রান্নাটা বলবে। আলু পোস্তর তরকারি আমাকে করতে হতো, আলু দিয়ে পোস্ত দিয়ে একটা বেশ সুন্দর করে আলু পোস্ত করতে হতো। তখন আমি জানতামই না ডালও ইনফ্যাক্ট কিরমভাবে করতে হয়, সেটাও জানতাম না। তো ব্যাঙ্গালোরে কিচেনে ঢুকেছি, রান্না করব, মাকে জিজ্ঞেস করছি কিরমভাবে রান্নাটা করব। মা বললো এই কাট, এই জোগাড় কর, তারপরে গিয়ে মানে আগে আলুটা ভেজে নে, তারপর পোস্তটা বেটে নে, তারপর সর্ষের তেল দিয়ে, যাই হোক পুরো রেসিপিটাই বললো। এটা কি উইকেন্ডে হচ্ছে না উইকডেজ, মনে আছে? উইকডেজে, অফিস থেকে এসে মানে, বা যেদিন আমাদের ছুটি থাকতো, মানে স্যাটারডে সানডে করে, তখন স্যাটারডে একবার মানে চান্স নিয়েছিলাম। হ্যাঁ, কারণ কি না হলে খুব অসুবিধা হয়ে যেত, তখনও তো অফিস করতে হতো না। তো উইকডেজে অফিস থেকে এসে তারপর রান্না করতাম, সেটা তো একটা আলাদাই ব্যাপার। তো যাই হোক, স্যাটারডে থেকে শুরু করলাম যে কিরকম ভাবে রান্নাটা শুরু করা যায়। তারপর তাও একবার মনে আছে তোমার, কি একটা বেশ রান্না করেছিলাম, পুঁই শাক না কি একটা রান্না করে, ধনেপাতা বাটা রান্না করেছিলাম, এটাতে নুন বেশি হয়ে গেছিল। না, ও আচ্ছা, আলু পেঁয়াজ এর তরকারি। এটা আমার শাশুড়ি মা খুব ভালো করেন। আমার ওই তরকারিটা আমি কখনোই খাইনি। ওইটা একটা রেসিপি যেটা আমি বিয়ের আগে কখনোই খেতাম না, মানে খাইনি, খেতাম না বলাটা উচিত নয়, মানে ওটা খুব সিম্পল, কিন্তু ওটা শাশুড়ি মা এত সুন্দর করে করতেন যে হ্যাঁ করতেন বা করেন, তো বেশ আমার ভালো লেগেছিল। তো সেইটা আমি শাশুড়ি মায়ের কাছ থেকে আবার ওটা শিখে সেটা করেছিলাম একদিন, কিন্তু সেটাতে একটু নুন বেশি হয়ে গেছিল বলে নীলোৎপল বলেছিল, আমার মনে আছে, আমার না পেটটা ভরে গেছে, হ্যাঁ আমি না উঠে যাচ্ছি। না সত্যি পেটটা ভরে গেছিল। হ্যাঁ সেটাই তো, অনেক খেয়ে ফেলেছিলাম, পেট ভরে গেছিল, কি করা যাবে। না, নীলোৎপলের একটা ব্যাপার হচ্ছে যে নুন যদি একটু বেশি হয়ে যায়, সেটা ও বলবে না নুন বেশি হয়ে গেছে, ও শুধু বলবে আমার না পেটটা ভরে গেছে, আমার না শরীরটা ভালো লাগছে না, আমার না পেটটা ব্যথা করছে,
এই সব আর কি অজুহাত দিয়ে ও উঠে যাবে। আর তারপরে এটা আমাকে বুঝে নিতে হবে যে ও আচ্ছা আচ্ছা কিছু একটা আমার রান্নায় গন্ডগোল হয়েছিল বলে, তাই জন্য উনি খেতে পারেননি বলে নীলোৎপল উঠে গেছে। কিন্তু এরকম পেট ভরে যায় সেটা কে করছে তার উপর নির্ভর করে না, নিজে রান্না করলেও মাঝে মাঝে নিজের পেট ভরে যায় খাওয়ার আগে, বাট সেটা কখনো এক্সপ্লিসিটলি বলা হয় না। তখন কাউকে বলতে হয় না, নিজেই করেছি, নিজেকে বললাম আজকে পেটটা ভরে গেছে আর খেতে ইচ্ছে করছে, খেলাম না, তখন কেউ জানতে পারছে না যে আমার পেট আগে উড়ে গেল কি পড়া। কিন্তু ফিডব্যাক ইজ কনসিস্টেন্ট, ব্যক্তি বিশেষে চেঞ্জ হয় না। সেই তো যাই হোক, তো আজকে অনেক বছর বাদে মানে যদিও এখন আমরা কুক রেখেছি বেশ, এখন প্রায় 5-6 বছর ধরে আমাদের কুক রয়েছে। ব্যাঙ্গালোরেও কুক ছিল, নিতে হয়েছে বাধ্য হয়ে, কারণ কি আর হয়ে উঠছিল না আমাদের, যেহেতু দুজনেরই অফিস করতে হয় বলে, তাই জন্য সময় কুলিয়ে উঠছিল না। প্লাস আরও দীপ্তাংশু যখন থেকে হয়েছে তখন ওর সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়, বিশেষ করে খাবার নিয়ে বা রান্না। আজকে যখন কুক আসেনি, আমাকে যখন রান্না করতে হলো, তো আমি সেটাই ভাবছিলাম যে আবার রান্না করতে হবে। তো একদিকে ভালো লাগে রান্না করে, যখন আরো বিশেষ করে অপরজন মানে হাজবেন্ড বা মা বাবা বা শ্বশুর শাশুড়ি বা ফর দ্যাট ম্যাটার আমার ছেলে হচ্ছে মানে দারুণ দারুণ, মানে ক্রিটিসাইজ করবে না ও হয়তো, কিন্তু ওর মুখে যদি একবার খাবারটা খেতে ভালো লেগে যায় তাহলে ও পুরো সাবার করে দেবে, কিন্তু ওর যদি মুখে খাবারটা না রোচে তাহলে ও কিন্তু একদম সেম ব্যাপার, বাবার মতো নিয়ে ওর বাপকা বেটা, ওরও খিদে চলে যায় সঙ্গে সঙ্গে, ওরও খিদে চলে যায়, ঠিক আছে। ও না ভালো এটা বলে না কখনো যে না খারাপ হয়েছে, সবসময় বলে ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে কিন্তু আমার আর খেতে ভালো লাগছে না। সেটাই বলতে বলতে এন্ট্রি নিলেন, থেকে উঠে চলে উঠে গেছে। বাহ, ঘুম হয়েছে? আচ্ছা ভালো। ডিজাইনার দেখছি এবং অনেক কথাবার্তাও হয়েছে, প্রায় 3-4টে ইন্টেরিয়র ডিজাইনারের সঙ্গে কথাবার্তা হয়েছে। তো এখন কোর্টও কেউ মানে 2-3 জনে কোটেশনও পাঠিয়েছে। তো এখন সেই সব ইভ্যালুয়েট করে তারপর আমরা ডিসাইড করব যে উইথ উইচ ভেন্ডার পার্টনার উই আর গোয়িং টু গো উইথ। বাট সেটা আমরা করব যখন দীপ্তাংশুর এক্সামিনেশনটা একটু ওভার হয়ে যাবে। তো ওর লাকিলি আর আনলাকিলি আমরা যে ফ্ল্যাটটা এখন থাকি সেটা যে রেন্ট এগ্রিমেন্টটা ওটা এক্সপায়ার করে যাচ্ছে এন্ড অফ দিস মান্থ, উইচ ইজ জানুয়ারি, এন্ড অফ জানুয়ারি। তো আমি ওনাদের সঙ্গে কথা বললাম, উনি তো প্রথমে একটা নেক্সট এগ্রিমেন্টটা পাঠিয়ে দিয়েছিলেন উইথ রেন্ট হাইক। প্লিজ আর বাড়াবেন না, অলরেডি অনেকটাই আছে। তো বলতে নেই, হি ইজ ভেরি কনসিডারেট। তো হি সেড যে না বাড়ালে তো আমারও হবে না, সব কিছুই তো বাড়ছে। বাট দেন উই ডিসাইডেড যে আই টোল্ড হিম দ্যাট দেখুন আমাদের হয়তো আর 6 মান্থস, তারপর হয়তো আমরা এবার উঠেই যাবো। So then he said, okay, then let's do a deal. For 6 months, we'll keep it same. We'll just extend this one existing agreement for another 6 months. But after that, we have to increase if you stay on. Which I felt was a fair deal, and we agreed on that. Yeah, এই rent agreement are 6 months extended. So till end of July, we can have this place for sure. So এখন দেখা যাক কি হয়, হোপফুলি তার আগে আমাদের বাড়ি রেডি হয়ে যাবে, আমাদের ফ্ল্যাট রেডি হয়ে যাবে, আমরা গৃহপ্রবেশ করে চলে যাব। সো লেটস হোপ ফর দ্যাট। এন্ড নেক্সট স্টেপ ইজ টু গেট দ্য নেক্সট প্রিভিউ অফ দ্য ফ্ল্যাট আফটার দ্য স্ন্যাকস হ্যাভ বিন চেকড এন্ড রিপেয়ার্ড। তো দেখা যাক, এখন বিল্ডার তো বলছে যে এটা খুব তাড়াতাড়ি ওরা জানাবে আমাদের কখন, কিন্তু কারণ বেশ কয়েকটা নাকি হয়েও গেছে কাজ, কয়েকটা বাকি আছে, সেগুলো কমপ্লিট করে তারপর জানাবে। তো ওয়ান্স দে লেট আস নো, আবার যাব, তখন আবার দেখাবো ফ্ল্যাটের অবস্থা কি, এবং তখন ওখান থেকে আবার কথা হবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড গুড নাইট।